শুরু করতে চলেছে আমাদের পরবর্তী ক্লাস 2025 ফিজিক্যাল সায়েন্স বিভাগ খ। বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এবং বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন সেটি ছিল এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? তা আমরা সকলেই জানি অক্সিজেন অণুর আণবিক ভর 32 গ্রাম পার মোল, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত মোল সংখ্যা 16/32 অর্থাৎ 0.5। অ্যাভোগাড্রো সংখ্যা অনুসারে 1 মোল অণুতে থাকে 6.022 × 10⁻23টি অণু, অর্থাৎ 0.5 মোল অক্সিজেন উপস্থিত অণুর সংখ্যা 0.5 × 6.022 × 10⁻23 অর্থাৎ 3.011 × 10⁻23টি অণু, অর্থাৎ 16 গ্রাম অক্সিজেন গ্যাস উপস্থিত অণুর সংখ্যা হবে 3.011 × 10⁻23টি। পরবর্তী প্রশ্ন, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো আমরা যে কঠিন পথে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের কথা জানি, আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে সম্পর্কটি হলো আলফা = β/2 = গামা/3, অর্থাৎ গামা = 3 × আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি হয় 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড, গামার ভ্যালু হবে এর 3 গুণ অর্থাৎ 3.6 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বিবৃতিটি সত্য। এর সাথে অথবা একটি কোশ্চেন ছিল ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স এটি কোন ভৌত রাশির একক? তা তাপ পরিবাহিতাঙ্কের আমরা যদি একক দেখি তাহলে সিজিএস একক হচ্ছে ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এবং এসআই এককটি হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের এককটি হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। পরবর্তী প্রশ্নে চলে যায়, বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো বিবর্ধক কাচ রূপে উত্তর লেন্সকেই ব্যবহার করা হয়, কিন্তু একটি বিশেষ অবস্থানে, অর্থাৎ বস্তুটিকে যদি ফোকাস দূরত্বের মধ্যে রাখা হয় তাহলেই প্রতিবিম্বের অসৎ, সোজা এবং বস্তুর তুলনায় বড় অর্থাৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ যদি কোশ্চেনটি হচ্ছে বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স, তাহলে শুধুমাত্র উত্তর লেন্স লিখলেই হবে। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? তা আমরা জানি স্নেলের সূত্রটি হচ্ছে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক = sin i/sin r, অর্থাৎ আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। অর্থাৎ এখানে যদি i এর ভ্যালু হয় 0 ডিগ্রি, অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে মিউ এর ভ্যালু হয়ে যাবে 0, অর্থাৎ এখানে আমরা বলতে পারি লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়। এর পরের প্রশ্নে চলে যায়। এর পরের প্রশ্নটি হচ্ছে বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? তাহলে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ বা ডিভাইস। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? তা 220 ভোল্ট 100 ওয়াট এর একটি রেটিং, অর্থাৎ 220 ভোল্টে যদি বাল্বটিকে আমি ব্যবহার করি তাহলে এটি 100 জুল তড়িৎশক্তি খরচ করবে প্রতি সেকেন্ডে এবং সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে। তাহলে আমরা যদি বাতির রোধ বার করি তাহলে আমরা পাবো R = V²/P, অর্থাৎ 220²/100 অর্থাৎ 484 ওহম। চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। তো তেজস্ক্রিয়তার এসআই এককটি কি? তেজস্ক্রিয়তাকে পরিমাপ করা হয় তার সক্রিয়তা দ্বারা, অর্থাৎ সেকেন্ডে যতগুলি পরমাণুর বিঘটন ঘটে। আর এর একক হচ্ছে সিজিএস একক হচ্ছে এর 20 আর এসআই একক হচ্ছে আমাদের বেকারেল। এর সাথে অথবা একটি কোশ্চেন আছে ইউরেনিয়াম 23592 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? বিটা কণা হচ্ছে আমাদের ইলেকট্রন, অর্থাৎ -1 এবং 0 এর সমতুল্য, অর্থাৎ যদি ইউরেনিয়াম থেকে একটা বিটা কণা নির্গত হয় তাহলে এর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো প্রশ্ন। জার্মান সিলভারে উপস্থিত ধাতু। তো জার্মান সিলভারে থাকে কপার, জিঙ্ক এবং নিকেল, এবং অর্থাৎ আমাদের এই চারটে অপশান যেখানে হচ্ছে তা জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে আমাদের হবে নিকেল। ইউরেনিয়াম উত্তর মৌল। ইউরেনিয়াম উত্তর মৌল অর্থাৎ আমরা বলতে পারি নেপচুনিয়ান থেকে
লরেন্সিয়াম, এই 11টি মৌলকে আমরা ইউরেনিয়াম উত্তর মৌল বলি এবং এটা পজিশনে 7ম পর্যায়ে থাকে। তো এদের মধ্যে তাহলে যদি আমি দেখি লিথিয়াম, জিঙ্ক, পোলোনিয়াম আর প্লুটোনিয়াম আর নিকেল, তাহলে আমাদের প্লুটোনিয়াম যেটা আছে সেটা হবে আমাদের এখানে আনসার, অর্থাৎ ইউরেনিয়াম উত্তর মৌল। এরপরে হচ্ছে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু। ক্যালামাইন হচ্ছে অর্থাৎ জিঙ্ক কার্বনেট, অর্থাৎ জিঙ্ক যেহেতু আছে তাহলে আমরা এখানে বলতে পারি ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে আমাদের জিঙ্ক। আচ্ছা, 4 নম্বর অপশান যেটা আছে সেটা হচ্ছে পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে উপস্থিত ক্ষারীয় ধাতু। তো পর্যায় সারণীতে থাকে আমাদের হচ্ছে পর্যায় যদি আমি দেখি তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। অর্থাৎ লিথিয়াম হচ্ছে আমাদের এখানে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত ক্ষারীয় ধাতু। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার লিথিয়াম। চলে যায় আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি বলছে নিচের বিরোধী সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের সর্বদা জারণ বিজারণ মাধ্যমে ঘটে। তো আমরা জানি তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হচ্ছে বিজারণ এবং অ্যানোডে জারণ ক্রিয়া সম্পন্ন হয়। তো অর্থাৎ বিবৃতিটি পুরোপুরি সত্য। এর পরের প্রশ্নে চলে যায়। এর পরের প্রশ্ন যেটা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন করে। তাহলে বিশুদ্ধ জল হচ্ছে খুব কম মাত্রায় আয়নিত হয়, ফলে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না। এর সাথে সামান্য অ্যাসিড বা ক্ষার বা লবণ যদি যোগ করা হয় তাহলে বেশি মাত্রায় H+ এবং OH- আয়ন উৎপন্ন করবে, এবং তার মধ্যে দিয়ে যদি আমি ডিসি তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে এটি বিশ্লিষ্ট হয়ে ক্যাথোডে তৈরি করবে হাইড্রোজেন এবং অ্যানোডে তৈরি করবে অক্সিজেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, তাহলে উত্তর হবে আমাদের এখানে হাইড্রোজেন। এর সাথে অথবা একটি কোশ্চেন আছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিডিক অ্যাসিড। তো চিনির জলীয় দ্রবণ ইথানল, ইথানল বলতে আমরা অ্যালকোহলই বুঝি, তো ইথাইল অ্যালকোহল। তো চিনির জলীয় দ্রবণ বা অ্যালকোহল বা বেনজিন বা পেট্রোল যদি বলি বা ইউরিয়া, এরা প্রত্যেকেই সমযোজী যৌগ হয়, খুব কম মাত্রায় এরা বিয়োজিত হয় বা বিয়োজিত হয় নাও ধরা যেতে পারে, এবং এরা খুব আয়ন উৎপন্নও করে না, এবং আয়ন যেহেতু উৎপন্ন করে না তাই তড়িৎ বিশ্লেষণেও সাহায্য করে না, তাই আমি এদেরকে তড়িৎ অবিশ্লেষ্য বলতে পারি। কিন্তু যদি আমরা অপর দিকে দেখি অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে খুব কম মাত্রায় বিয়োজিত এবং খুব অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে এবং তড়িৎ বিশ্লেষণ করে, অর্থাৎ এটি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড আমাদের এখানে উত্তর হবে। অর্থাৎ কোনটি জলীয় তড়িৎ বিশ্লেষ্য? আমাদের অ্যাসিডিক অ্যাসিড এখানে অ্যান্সার আসবে। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের কি ঘটবে যদি লোহার চামচকে আমরা অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবাই। তা লোহার চামচকে যদি অ্যাসিড মিশ্রিত কপার সালফেটে ডোবানো হয় তাহলে চামচটির উপরে আমাদের এখানে কিসের প্রলেপ পড়বে না, আমাদের এখানে কপারের প্রলেপ চামচটির উপরে পড়বে, অর্থাৎ বাদামি আস্তরণ পড়বে, আর কপার সালফেটের যে নীল বর্ণ সেটা ধীরে ধীরে সবুজ হয়ে যাবে। তো আমরা যদি রাসায়নিক সমীকরণ দেখি তাহলে লোহা প্লাস কপার সালফেট ইকুয়ালস টু হচ্ছে FeSO4, অর্থাৎ ফেরাস সালফেট, যার বর্ণ হচ্ছে সবুজ এবং কপার। তাহলে আমাদের এখানে অ্যান্সারটি দাঁড়াবে কি, যে না, চামচটির উপরে আমাদের তামার বাদামি বর্ণের প্রলেপ পড়বে এবং কপার সালফেটের বর্ণটি সবুজ হয়ে যাবে, অর্থাৎ কপার সালফেট ফেরাস সালফেটে রূপান্তরিত হবে। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের এখানে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে। তাহলে হেবার পদ্ধতিতে অ্যালুমিনিয়াম এবং আমাদের K2O মিশ্রিত কী করা হয় না, আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তো এখানে যদি অনুঘটকের শুধুমাত্র কথা থাকে তাহলে অনুঘটক হিসেবে আমরা এখানে আয়রন চূর্ণকে ব্যবহার করে থাকি। এর সাথে অথবা একটি কোশ্চেন ছিল যে CaC2 অর্থাৎ আমাদের ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে। তো এখানে কার্বন তো ছিল, তাহলে এখানে শূন্যস্থানে কি দাঁড়াবে না, শূন্যস্থানে বলছে যে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনেটের উপরে যদি আমরা ক্যালসিয়াম কার্বাইডের উপরে যদি আমরা নাইট্রোজেন গ্যাস চালনা করি তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের একটি মিশ্রণ তৈরি হবে, অর্থাৎ CaC2 প্লাস N2 ইকুয়ালস টু হবে CaNCN প্লাস C। এবার CaNCN অর্থাৎ ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের যে মিশ্রণ একে বলা হয় নাইট্রোলিম, যেটি জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমাদের শূন্যস্থানে কি দাঁড়াবে, ক্যালসিয়াম সায়ানামাইড। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের এখানে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত করা হয়। তাহলে অ্যালুমিনিয়ামকে যদি বিজারক হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের এখানে আমরা পাবো লোহা, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ। তাহলে আমাদের এখানে অ্যান্সার দাঁড়াবে লোহা, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ নিষ্কাশনে আমরা থার্মিট পদ্ধতি ব্যবহার করে থাকি। এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে আমাদের কি
না পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে নিচের যৌগটি আইইউপিএসি নাম লেখো। তা এখানে যে যৌগটি আছে এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ প্রত্যেকে আমাদের এখানে এক বন্ধন দ্বারা যুক্ত কার্বনগুলি। তো এক বন্ধন দ্বারা যেহেতু যুক্ত, তাহলে আইইউপিএসি নামে আমাদের যদি একটি কার্বন থাকতো তাহলে নাম হতো মিথেন, দুটি থাকলে হতো ইথেন, এবং তিনটি যেহেতু আছে এর নাম হবে প্রোপেন। এবং এর একটি শাখা রয়েছে যেখানে আছে ব্রোমিন এবং দ্বিতীয় কার্বনের সাথে রয়েছে, তাই আমি এর নাম বলতে পারি 2-ব্রোমোপ্রোপেন। এর সাথে একটি অথবা কোশ্চেন ছিল অবস্থানগত আইসোমারিজম বা সমবায়তার উদাহরণ দাও। তাহলে অবস্থানগত আইসোমারিজম হিসেবে আমরা 1-প্রোপানল এবং 2-প্রোপানল, যাদের দুজনেরই আণবিক সংকেত C3H8O, এটি লিখতে পারি, কারণ এরা দুজনই হচ্ছে এদের দুজনেরই আণবিক সংকেত সেম, কিন্তু কার্যকরীমূলক OH এর অবস্থান ভিন্ন হয়, এরা অবস্থানগঠিত সমবায়ব গঠন করে। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটির মনোমারটির নাম। তাহলে পলিমারটির নাম কি না, পলিমারের নাম হচ্ছে আমাদের এখানে টেফলন, আর মনোমারটির নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটি হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব। তাহলে আমরা জানি বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলকণা থাকে আমাদের টপোস্ফিয়ারে, অর্থাৎ বজ্রপাত, ঝড় বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে, তাই এই স্তরকে আমরা রুদ্রমণ্ডল বা পরিবর্তনশীল স্তরও বলে থাকতে পারি। এর সাথে অথবা একটি কোশ্চেন ছিল ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়। তাহলে ওজোন স্তরের গাঢ়ত্ব হচ্ছে আমাদের ডবসন ইউনিট বা ডিইউতে প্রকাশ করা হয়। এর সাথে আরেকটি জিনিস জেনে রাখা ভালো যে ওজোন স্তরের ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে 450 ডিইউ। পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন যেটি ছিল সেটি ছিল রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম। তাই গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। একটি অধার্য গ্যাস এবং জৈব ও দ্রাবক রূপে একে ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয় রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র এবং খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে। তাহলে গ্যাসটির নাম হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে প্রশ্নে চলে যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে আমাদের নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হয় অসীম। চার্লসের সূত্র অনুযায়ী 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেডে নামানো হয় তাহলে তার আয়তন দাঁড়াবে V - T = V0 1 - T/273। তাহলে T এর জায়গায় যদি -273 বসায় তাহলে আমাদের V - 273 ভ্যালু হয়ে যাবে 0, অর্থাৎ আয়তন হয়ে যাবে আমাদের এখানে 0। তাহলে আমরা বলতে পারি স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন হয় 0, তাই এই উষ্ণতাকে আমরা বলি পরম উষ্ণতা বা চরম উষ্ণতা। তাহলে এটিই ছিল আমাদের শেষ প্রশ্ন। এটি বলে আমি বিভাগ খর অ্যান্সার কমপ্লিট করলাম। এরপর আমরা বিভাগ গ এবং ঘ কমপ্লিট করব। নমস্কার সবাইকে।